তো হে গাইস, টু ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের টপিক থাকবে জার্নাল। তো অলরেডি আমরা অ্যাকাউন্টিংয়ের সিরিজে কিন্তু মিনিং অফ অ্যাকাউন্টিং এবং ডবল এন্ট্রি সিস্টেম অলরেডি আমরা ভালো মতনভাবে কিন্তু কভার করে ফেলেছি। তো আজকে আমাদের অ্যাকাউন্টিংয়ের জার্নিতে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকছে কিন্তু জার্নাল। এই চ্যাপ্টারটাকে যতটা হালকাভাবে নিয়ে থাকি না আমরা, তো অতটা কিন্তু হালকা এই চ্যাপ্টারটা না। ওকে, তো ফার্স্ট অফ অল কথা, আমরা ইন ফিউচারে অ্যাকাউন্টিংয়ের সাথে কতটা ভালো মতনভাবে বন্ডিং বিল্ড আপ করতে পারবো সেটা কিন্তু দাঁড়িয়ে আজকে আমি চ্যাপ্টারটা কিন্তু ডিসাইড করে দেবে। ওকে, তো ফার্স্ট অফ অল কথাটা এতটা ক্রিস্প এবং এতটা কনসেপ্টের সাথে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লিয়ার করব যে ইন ফিউচারে যে ধরনের আমাদের কিন্তু প্রবলেম আসুক না কেন, আমরা কিন্তু জার্নালের ব্যাপারে একদম শক্ত হাতে কিন্তু সেই জিনিসটাকে লড়াই করে নেব। অলরেডি আমরা মিনিং অফ অ্যাকাউন্টিংয়ে কিন্তু আমরা বেসিক একটা কনসেপ্ট আমরা আইডিয়া নিয়ে নিতে পেরেছি যে কিভাবে অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা চলছে। ওকে, তো আজকে আমাদের ক্লাস থাকবে জার্নাল, কিন্তু এই জার্নালে ঢোকার আগেও কিন্তু আমরা আরও একবার ক্লিয়ার করে নেব যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংয়ের প্রসেসে জার্নালটি কোন জায়গায় অবস্থান করছে। ঠিক আছে, তো এই ফার্স্ট অফ অল কথা, এই ছোট ছোট জিনিসগুলো আরও বেশি যদি ক্লিয়ার হয়ে যায় না, তাহলে সত্যি কথা বলছি চ্যাপ্টারটা সম্পর্কে আরও বেশি ইনডেপথ নলেজ কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারে ঢোকার আগে আমি কি করব, জার্নালটার একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করে নেব এবং বুঝে নেব যে এই চ্যাপ্টারটা ঠিক কোন জায়গায় অ্যাকাউন্টিং আমাদের প্লেস হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কথা, আমরা যখন মিনিং অফ অ্যাকাউন্টিং করেছিলাম তখন আমি কি বলেছিলাম, অ্যাকাউন্টিংয়ের মেন কাজটা কি করছে, অ্যাকাউন্টিং আমাদের সোর্স অফ ডকুমেন্টগুলো থেকে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আইডেন্টিফাই করছে। সেই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আইডেন্টিফাই করে কি করছে, রেকর্ড করছে, ক্লাসিফাইং করছে, সামারাইজ করছে, অ্যানালাইজ করছে এবং ইন্টারপ্রেট করার পর সেটাকে কমিউনিকেট করে দিচ্ছে। এই পুরো জিনিসটা কিন্তু অলরেডি আমরা মিনিং অফ অ্যাকাউন্টিংয়ে খুব ডেপথে শিখেছিলাম। এবার আমার বিষয়টা হলো, এই যে রেকর্ডিং করার প্রসেসটা আছে না, এই রেকর্ড করার মেথডটাই কিন্তু আমাদের আজকের বিষয়ে শেখার আছে, যেটা কিনা জার্নাল। ওকে, তাহলে জার্নালটি কোন জায়গায় প্লেস করছে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আমরা যে ফার্স্টে রেকর্ড করছি না, সেই রেকর্ড করার মেথডটাই কিন্তু আজকে আমাদের শেখার আছে, যেটার নাম কিনা জার্নাল। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে জার্নালটা ঠিক অ্যাকাউন্টিংয়ের কোন জায়গাটায় নিজের অবস্থানটা করছে। তারপর আমরা যদি তাহলে এই পুরো জিনিসটা একটা শর্টে বলতে পারি, তাহলে কি করছে, জার্নাল ঠিক আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোতে একটা বইতে রেকর্ড করতে কিন্তু সাহায্য করছে। এটা তো গেল একটা লেমেন্ট ল্যাঙ্গুয়েজে একটা জার্নালের ওভারভিউ নেওয়া, কিন্তু আমরা যদি একটু বইয়ের ল্যাঙ্গুয়েজে শেখার চেষ্টা করি, তাহলে জার্নালের মিনিং আমাদের কিভাবে আসছে। জার্নাল বলতে, জার্নাল ইজ দ্য বুকস অফ প্রাইমারি এন্ট্রি আর বুকস অফ অরিজিনাল এন্ট্রি। তাহলে আমি যেটা বললাম না যে জার্নালটা ঠিক কী করছে, জার্নাল হলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে একটা প্রাথমিক অর্থে একটা ইনিশিয়াল লেভেলে আমাদের রেকর্ড করা সাহায্য করছে। তো এইখানে এই যে আমরা প্রাইমারি লেভেলে যে এন্ট্রিটা মারছি, তাই জন্য এটাকে বলা হয়ে থাকে বুকস অফ প্রাইমারি এন্ট্রি, মানে কি প্রাথমিকভাবে যে এন্ট্রিটা আমরা এখানে রেকর্ড করছি। তারপর আর একটা কি নাম আছে জার্নালের, বুকস অফ অরিজিনাল এন্ট্রি। দেন কি বলেছেন, it is the initial accounts books in which the transaction are recorded on their occurrence, মানে যেই বুকসে আমরা ইনিশিয়াল লেভেল মানে বিগিনিং লেভেলে, প্রাথমিকভাবে প্রথম স্টেজে যেইখানে আমরা রেকর্ড করছি ট্রানজাকশনগুলোকে, কাকে না ট্রানজাকশনগুলোকে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আমাদের জার্নাল। ওকে, দেন এই যে জার্নাল এন্ট্রিগুলো মারছি না, এই জার্নাল এন্ট্রিগুলো কিন্তু আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে চলে। বলো কোন অর্ডারে চলে, ক্রোনোলজিক্যাল। আচ্ছা দাদা, এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে কি বোঝাচ্ছে, দেখুন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আমরা কি করছি, জার্নালে রেকর্ড করছি। এবার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো সাপোজ ধরো না 1 তারিখে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, 2nd তারিখে আরেকটা হয়েছে, 8 তারিখে আরেকটা হয়েছে, এরকম করে আমার 1 2 3 4 করে ট্রানজাকশনগুলোকে আমরা কি করছি, রেকর্ড করছি। তাহলে আমরা কি করছি, ডেট ওয়াইজ এন্ট্রিগুলোকে রেকর্ড করছি। এই ডেট ওয়াইজ এন্ট্রিগুলোকে রেকর্ড করার পদ্ধতিটিকেই কিন্তু কি বলা হচ্ছে, আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের এন্ট্রিটাকে রেকর্ড করা। বোঝা গেল, তাহলে জার্নাল কোন রেকর্ড করে থাকে, কিভাবে রেকর্ড করে থাকে, ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু রেকর্ড করে থাকে। তো এইখানে কিন্তু আমরা বেসিক কিছু কোশ্চেন কিন্তু ফেস করতে পারি, ট্রু ফলস অথবা কারেক্ট ইনকারেক্টের আকারে। বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে। তো অলরেডি আমরা জার্নালের একটা ওভারভিউ পেয়ে গেছি এবং তার সাথে সাথে কিছু বইয়ের ভাষায় জার্নালের কিছু অর্থ আমরা অলরেডি কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পেরেছি। এরপর
আমি এই চ্যাপ্টারের ছোটোখাটো কিছু টার্মস একটু তোমাদের মধ্যে আরও বেশি ক্লিয়ার করানোর চেষ্টা করব। দেখো, এই ছোটোখাটো টার্মসগুলো আমরা না শুরুর দিকে খুব ইগনোর করে যাই, পরবর্তী ক্ষেত্রে যখন এই ছোটো ছোটো টার্মসগুলো আমাদের ক্ষেত্রে আসে না প্রবলেমে, তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, আমাদের ক্ল্যারিটি থাকে না। তাই আমি কি করব, চ্যাপ্টারটাকে বিগিনার লেভেল থেকে ডেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই একদম A to Z কভার করব এই ক্লাসের মাধ্যমে, যেটার মাধ্যমে তোমরা সিরিয়াসলি বলছি অন্য কোনো ক্লাস বা অন্য কোনো লেকচার দেখার কোনো প্রয়োজনীয় বোধ হবে না। তো জার্নাল এন্ট্রি বলতে বোঝাচ্ছে তোমাদের, ধরে নিচ্ছি একটা ট্রানজাকশন আছে, যেমন ক্যাশ পেইড ইনটু ব্যাংক। ওকে, ক্যাশ পেইড ইনটু ব্যাংক, তাহলে এটা একটা ট্রানজাকশন। তাহলে আমাদের জার্নাল কি করছে, এটাকে একটা এন্ট্রিতে কনভার্ট করছে। তাহলে কি করছি আমরা, এটাকে সাপোজ ধরে নিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ওকে, এবার ব্যাংক অ্যাকাউন্ট কেন ডেবিট হলো, ক্যাশ অ্যাকাউন্ট কেন ক্রেডিট হলো, এটা নিয়েই তো চ্যাপ্টারটা রয়েছে না, সেটা আমি ইন ডেপথে একটু পরে আসছি। তাহলে ফার্স্টে আমি জার্নাল এন্ট্রি শব্দটাকে তোমাদের সামনে একটু ইজি করে দিচ্ছি, যে জার্নাল এন্ট্রি বলতে ঠিক কী বোঝাচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রি বলতে বোঝাচ্ছে যে এন্ট্রিটা আমরা রেকর্ড করছি বুকসে, সেটা কি বলা হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি। তাহলে এখানে কি বলা হচ্ছে, অ্যান এন্ট্রি রেকর্ডেড ইন দ্য জার্নাল ইজ কল জার্নাল এন্ট্রি। তাহলে এই ট্রানজাকশনটা যেই বুকসে আমরা এন্ট্রি করেছি সেটা কি বলা থাকে, জার্নাল এন্ট্রি। ঠিক আছে, ওকে। তারপর কি শেখার আছে, জার্নাল এন্ট্রি দু প্রকারের হয়ে থাকে, একটা সিম্পল এন্ট্রি আর একটা কম্পাউন্ড এন্ট্রি। সিম্পল এন্ট্রি বলতে কি বোঝাচ্ছে, সাপোজ ধরে নিচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ওকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এখানে তোমরা যদি দেখে থাকো, একটা অ্যাকাউন্টকে ডেবিট করছি এবং একটা সিঙ্গেল অ্যাকাউন্টকে আমি কি করছি, ক্রেডিট করছি। ওকে, এখানে তো কোনো সন্দেহ নেই না, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট এখানে ডেবিট হচ্ছে আর তার সাথে সাথে একটা সিঙ্গেল অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তাহলে এইখানে এই জার্নাল এন্ট্রিটা কি বলা হচ্ছে, সিম্পল এন্ট্রি। বলো আমার সাথে, বলো কি এন্ট্রি এটা, সিম্পল এন্ট্রি। এবার আমরা বুঝবো যে কম্পাউন্ড এন্ট্রি বলতে কি বোঝাচ্ছে। আমরা না এই জিনিসগুলো না সবই করেছি বা টাচ করেছি, কিন্তু ইনডেপথে বুঝতাম না যে কম্পাউন্ড এন্ট্রি ঠিক কোনটা। পরে গিয়ে যখন বলতো যে আচ্ছা এটা কম্পাউন্ড এন্ট্রি, তখন গিয়ে আমাদের ও আচ্ছা এইটা কম্পাউন্ড এন্ট্রি না। তাহলে এই জিনিসগুলো কিন্তু শুরুর দিকে যদি বেশি ক্লিয়ার হয়ে যায় না বস, কিন্তু আমাদের নেক্সট জার্নিটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, কম্পাউন্ড এন্ট্রিটা বুঝবো। তাহলে কম্পাউন্ড এন্ট্রিটা বোঝার আগে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর। তাহলে এখানে কি হলো একটু লক্ষ্য করা গেল, এইখানে কিন্তু আমি দুটো অ্যাকাউন্টকে একটা একই সাথে কিন্তু আমি ডেবিট করেছি। এখানে কি হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তার সাথে সাথে ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্টও ডেবিট হয়েছে, আর ক্রেডিটে একজন হয়েছে। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখানে একটা অ্যাকাউন্টকে ডেবিট হচ্ছে না, এখানে একই সাথে দুটো অ্যাকাউন্টকে ডেবিট করছি একই জার্নাল এন্ট্রিতে। একই জার্নাল এন্ট্রিতে দুটো অ্যাকাউন্টকে আমি এখানে কি করছি, ডেবিট করছি, আর তার সাথে সাথে একটা অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করছি। এই এন্ট্রিটাকে আমি উল্টো করে দেখাতে পারি, যেমন হচ্ছে আর একটা জায়গায় ক্রেডিট অর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভ। তাহলে এখানে আমরা কি করলাম, এইখানে আমরা দুটো অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম আর একটা অ্যাকাউন্টকে ডেবিট করলাম। এই এন্ট্রিগুলোকেই বলা হচ্ছে কম্পাউন্ড এন্ট্রি। বেসিক অর্থে বোঝানো হচ্ছে যে দুটো অথবা তার বেশি অ্যাকাউন্ট যদি একই সাথে ডেবিট হয়, অথবা দুটো অথবা তার বেশি অ্যাকাউন্ট যদি একই সাথে ক্রেডিট হয় একটা এন্ট্রিতেই, মানে এটাকেও আমরা কম্পাউন্ড এন্ট্রি বলবো, এটাকেও আমরা কম্পাউন্ড এন্ট্রি বলবো। মূল বক্তব্যটা হলো একই এন্ট্রিতে দুইয়ের বেশি এন্ট্রি ডেবিট হচ্ছে অথবা দুইয়ের বেশি এন্ট্রি ক্রেডিট হচ্ছে, তাহলে এটা কি বলা হচ্ছে আমাদের কম্পাউন্ড এন্ট্রি। ওকে, দেন কি আসছে, জার্নালাইজিং। জার্নাল এন্ট্রি বুঝেছি, জার্নাল এন্ট্রিকে দু পার্টে ভাঙানো হচ্ছে, একটা সিম্পল এন্ট্রি একটা কম্পাউন্ড এন্ট্রি, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসছে জার্নালাইজিং বলতে কি বোঝাচ্ছে। জার্নালাইজিং বলতে বোঝাচ্ছে, ছোট কথা বলবো, এই ক্লাসে এই চ্যাপ্টারে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জার্নালাইজিংয়ের প্রসেসটাই শিখব। তা জার্নালাইজিং বলতে কি বোঝাচ্ছে, জার্নালাইজিং মানে হলো আমরা যে একটা ট্রানজাকশানকে একটা জার্নাল এন্ট্রিতে কনভার্ট করছি, এর পিছনে কোনো একটা প্রসেস আছে না,
কোনো একটা মেথড আছে না, এটা কি বলা হচ্ছে জার্নালাইজিং। তাহলে আমাদের যখন প্রবলেম দেবে না এক্সামে, তখন আমাদের উপরে লেখা থাকবে যে জার্নালাইজিং করো। তাহলে আমাদের কি করতে বলছে, আমাদের জার্নালের কনসেপ্টটা বা মেথডটা অ্যাপ্লাই করে জার্নাল এন্ট্রিটা মারতে বলছে। তাহলে এই চ্যাপ্টারে এই লেকচারে আমরা কি শেখার চেষ্টা করব, জার্নালাইজিং এর মেথডটা ঠিক কি। তাহলে জার্নালাইজিং মানে কি, process the process of recording of a transaction in a journal is known as journalizing। তাহলে জার্নাল এন্ট্রি করার সময় যে প্রসেস বা মেথডটা অ্যাপ্লাই করে আমরা ট্রানজাকশনগুলোকে রেকর্ড করছি, সেটা কি বলা হচ্ছে এখানে আমাদের কি, জার্নালাইজিং। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেন আসছি পোস্টিং। দেখো আমি কিন্তু শুরুর দিকে কতটা ছোট ছোটোভাবে তোমাদের এই টার্মসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি, যাতে এই চ্যাপ্টারটা যখন আমি ডেপথে যাবো না, বা ইন ফিউচার তোমাদের কিন্তু এই লেকচারের পর কিন্তু কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। এইটুকু গ্যারান্টি কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু কমিটমেন্ট করে দিচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পরবর্তী ক্ষেত্রে ইন ডেপথ নলেজ কিন্তু এই একটা লেকচারের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ডাউট হবে না যে এটা মানে কি, ওটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেন কি আসছে, পোস্টিং। পোস্টিং বলতে কি বোঝাচ্ছে, অনেক সময় শুনেছি পোস্টিং কর, এটা কর, পোস্টিং কর। তাহলে পোস্টিং বলতে কি বোঝাচ্ছে, পোস্টিং মানে হলো আমাদের কি হচ্ছে, ফার্স্টে ট্রানজাকশনকে জার্নাল এন্ট্রিতে কনভার্ট করছি, দেন জার্নাল এন্ট্রিটাকে আমরা কোথায় ট্রান্সফার করছি, আমরা লেজারে। বলো কোথায় করছি, লেজারে। এই যে জার্নাল এন্ট্রিটা আমরা লেজারে ট্রান্সফার করছি, এই ট্রান্সফার করার পদ্ধতিটাকে কি বলা হচ্ছে আমাদের, পোস্টিং। আবার বলছি, এই যে জার্নাল এন্ট্রি থেকে আমরা অ্যাকাউন্টটা ট্রান্সফার করছি কোথায়, লেজারে। তাহলে এই লেজারের স্টেপটাকেই কিন্তু আমরা লেজারে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পোস্টিংটা শিখবো। তাহলে পোস্টিং বলতে কি বোঝাচ্ছে, দ্য ট্রান্সফার অফ দ্য জার্নাল এন্ট্রি টু দ্য লেজার অ্যাকাউন্ট ইজ কল্ড পোস্টিং। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম বলো, আমরা জার্নাল এন্ট্রি শিখলাম, জার্নাল এন্ট্রিকে দু পার্টে ভাঙানো হয়েছে সেটাও শিখলাম, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। দেন কি আসলো, জার্নালাইজিং শিখলাম, দেন কি আসলো, পোস্টিং শিখলাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ছোটো ছোটো টার্মসগুলো কিন্তু এখন আমরা অনেক ক্রিস্টাল ক্লিয়ারিটির সাথে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ঠিক আছে, দেন আসছে, এবার বলতে পারি যে বস এবার কিন্তু আমাদের চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। বোঝা গেল? তো ফার্স্ট অফ অল কথা, আমরা কি করব এই চ্যাপ্টারের মাধ্যমে, জার্নালাইজিং করব। তো জার্নালাইজিং করার আগে বেসিক কয়েকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে খুব ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। যেমন কি, যেমন হলো রুলস অফ ডেবিট ক্রেডিট। দেখো এর আগের লেকচারে আমি খুব সুন্দরভাবে ক্ল্যারিটির সাহায্যে কী শিখিয়েছিলাম, ডবল এন্ট্রি সিস্টেম শিখিয়েছিলাম। সেখানে আমি ক্লিয়ার করেছি যে ঠিক অ্যাকাউন্টিংয়ের পিছনে কোন রুলসটা কাজ করছে, এবং যেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ডবল এন্ট্রি সিস্টেমটাকে ইন ডেপথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিলাম। তো এইখানে আমি ছোট ছোট করে আর একবার রিক্যাপ করিয়ে দেবো, যাতে জার্নাল করার সময় ওই জিনিসটা আমাদের আরও একবার রিক্যাপ হয়ে গেলে হেল্প হবে। বোঝা গেল? তো ফার্স্ট অফ অল কথা, রুলস অফ ডেবিট ক্রেডিট বলতে কি বোঝাচ্ছে, দেখো এটা জানার জন্য না বহুত কোনো রকেট সায়েন্স জানতে হবে না। তুমি বহু যুগ আগে থেকে দেখো, অনেক পুরোনো দিনে প্রাচীন যুগেও কিন্তু আমাদের কি হতো, বার্টার সিস্টেম চলতো। মানে কি, বিনিময় প্রথা। আমরা কিছু জিনিস দিতাম, তার পরিবর্তে কিছু জিনিস পেতাম। তাহলে প্রত্যেকটা ট্রানজাকশানে আমরা বুঝতে পারছি যে কিছু আমাদের কাছে আসবে আর কিছু আমাদের থেকে চলে যাবে। এই যে একটা ডাবল সাইড, এটাকেই কিন্তু আমাদের আজকের দিনে অ্যাকাউন্টিং কিন্তু ফলো করে আসছে, যেটা নাম দিয়েছে দুটো দিক, একটা হলো ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রত্যেকটা ট্রানজাকশানেরই দুটো দিক থাকবে। তুমি যদি বাজার থেকে একটা ফোন কিনে নিয়ে আসো, তাহলে ফোনটা কিনলে, ট্রানজাকশানটা করলে, তাহলে এখানে ফোনটা তোমার কাছে আসলো আর তোমার দিক থেকে পয়সাটা চলে গেল। বা তুমি যদি বাজার থেকে একটা জামা কিনে নিয়ে আসো, তাহলে জামাটা তোমার কাছে আসলো আর পয়সাটা তোমার দিক থেকে চলে গেল। তুমি যদি একটা গাড়ি বিক্রি করো, তাহলে টাকাটা তোমার কাছে আসলো, গাড়িটা তোমার দিক থেকে চলে গেল। ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন হ্যাজ অ্যান টু অ্যাসপেক্টস। তাহলে প্রত্যেকটা ট্রানজাকশনেরই কিন্তু দুটো দিক থাকবে। দুটো দিক ছাড়া কোনোদিন ট্রানজাকশনেরই কমপ্লিট হবে না। ক্লিয়ার? তাহলে একটা দিককে বলা হচ্ছে আমাদের একটা দিককে বলা হচ্ছে আমাদের ডেবিট সাইড, আর আরেকটা দিককে আমাদের কি বলা হচ্ছে, ক্রেডিট সাইড। তাহলে এইখানে এবার আমরা কি শিখব, আমরা এই জার্নাল এন্ট্রির পিছনে মেন দুটো মাথাকে এবার বোঝার চেষ্টা করব। একটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর একটা হলো কি আমাদের মডার্ন অ্যাপ্রোচ। আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচকেই কিন্তু আমরা আর একটা নামে খুব ফেমাসভাবে কিন্তু চিনে থাকি, যেটার নাম কিনা গোল্ডেন রুলস। তাহলে কি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মানেই গোল্ডেন রুলস, অথবা এটা কি আরেকটা নাম বলা হচ্ছে কি ব্রিটিশ অ্যাপ্রোচ। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমরা কি শিখবো,
5 মিনিট করে এটার প্রতি একটু ইনভেস্ট করব টাইম, কারণ এই জিনিসটাই কিন্তু আমাদের ইন ফিউচার অনেকটা বেশি হেল্প করবে জার্নালটাকে ক্লিয়ার করার জন্য। বোঝা গেল? ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল কথা, ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা গোল্ডেন রুলস অনুযায়ী অ্যাকাউন্টকে কিন্তু 3টে পার্টে ভাঙানো হচ্ছে। আবার বলছি, ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা গোল্ডেন রুল অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টকে 3টে পার্টে ভাঙানো হচ্ছে। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, আর একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। তাহলে ফার্স্টে কি বললাম? পার্সোনাল, দেন রিয়েল, দেন নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে? পার্সোনাল অ্যাকাউন্ট দেখো, ব্যক্তি নিয়েই তো বিজনেস হয়ে থাকে, ব্যক্তি ছাড়া কোনোদিন বিজনেস হওয়া কিন্তু সম্ভব না। আমি ধরো নাও রামকে কোনো একটা গুডস সেল করেছি, বা আমি ধরো নাও শ্যামের থেকে কোনো একটা গুডস পারচেস করেছি, বা ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ড্রয়িংস অ্যাকাউন্ট, এই সব কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে ফার্স্ট অফ অল কথা আমরা কি শিখলাম? একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, মানে ব্যক্তি নিয়ে যেই অ্যাকাউন্টটাকে আমাদের ক্রিয়েট করা হচ্ছে, যেমন রাম শ্যাম যদু মধু, ডেটর, ক্রেডিটর, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, এই সব কিছু কোথায় আসছে? আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে। দেন কি আসছে? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কিন্তু গোল্ডেন রুলে রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে অ্যাসেটসকে যেটা রিপ্রেজেন্ট করছে। অ্যাসেটস বলতে ফিক্সড অ্যাসেটস বা কারেন্ট অ্যাসেটস। ওকে, তাহলে এখানে ফিক্সড অ্যাসেট বলতে ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ফিক্সচার, গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইনভেস্টমেন্ট, এগুলো হলো আমাদের ফিক্সড অ্যাসেটস। রিয়েল অ্যাকাউন্ট বলতে কিন্তু এদেরকেই বোঝাচ্ছে। দেন কি বোঝাচ্ছে? কারেন্ট অ্যাকাউন্ট বলতে ক্যাশ, ব্যাংক, ইনভেন্টরি, ক্লোজিং স্টক, এই সবকটাই কিন্তু আমাদের রিয়েল অ্যাকাউন্টে শো হচ্ছে। দেন কি আসছে? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে? বিজনেসে ট্রেডিশনাল রুলে বা গোল্ডেন রুলে নমিনাল অ্যাকাউন্ট বলতে দুটো দিককে বোঝায়, একটা হলো ইনকাম আর একটা হলো এক্সপেন্সেস। দেখো, বিজনেসে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট তো থাকবেই, কিন্তু বিজনেসে অ্যাকচুয়ালি কিন্তু এই দুই ভাই বোন মিলেই কিন্তু বিজনেসটা হয়। একটা ভাইয়ের নাম হলো ইনকাম, আর একটা বোনের নাম হলো এক্সপেন্সেস। এই ভাই বোন থাকলেই কিন্তু বিজনেসটা অ্যাকচুয়ালি কিন্তু গ্রো করে। তাহলে ফার্স্ট অফ অল কথা, একজনের নাম ইনকাম আর একজন হলো এক্সপেন্সেস। তাহলে নমিনাল অ্যাকাউন্ট কাকে রিপ্রেজেন্ট করে? ইনকাম এবং এক্সপেন্সেস। ক্লিয়ার? ইনকাম মানে কি? বিজনেস আমরা যদি সেল করছি তাহলে এটা আমার জন্য ইনকাম না, বিজনেসে আমরা খরচ করছি তাহলে এগুলো আমার বিজনেসের জন্য এক্সপেন্সেস। আমি ইন ডিটেলে কিন্তু খুব সুন্দরভাবে আগের লেকচারে কভার করেছি এই জিনিসগুলোকে। ওকে, তোমরা যদি আরও একবার ওই জায়গাগুলোকে ক্লিয়ার করতে যাও তাহলে সত্যি কথা বলছি আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখে আসো, ওটা কিন্তু তোমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। এখন আমরা ডেবিট ক্রেডিটের রুলসটা শিখে নেবো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা গোল্ডেন রুলসের দিক থেকে। তাহলে ফার্স্টে আমি অলরেডি ক্লিয়ার করেছি যে 3টে অ্যাকাউন্ট থাকে, একটা পার্সোনাল, একটা রিয়েল, একটা নমিনাল। ওকে, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের আগে রুলসটা আমরা ক্লিয়ার করব, তার পিছনে কনসেপ্টটা তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু বোঝা নেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্টে কি কনসেপ্ট আছে? রুলস কি বলছে? রিসিভার অলওয়েজ ডেবিট, গিভার অলওয়েজ ক্রেডিট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে? পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমি কি বলছি? ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে, মানে ডেবিট, ডেটর, ক্রেডিটর বা ক্যাপিটাল বা ড্রয়িংস। এইখানে রিসিভার অলওয়েজ ডেবিট, গিভার অলওয়েজ ক্রেডিট, এটা তো গেল বইয়ের ল্যাঙ্গুয়েজ। এবার আমি একটু লেম্যান ল্যাঙ্গুয়েজে তোমাদের কাছে এই জিনিসটা ইজি করিয়ে দেবো। দেখো, তাহলে ফার্স্ট অফ অল কথা একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরে নিচ্ছি আমি গুড সেল করেছি রাজকে। ওকে, গুড সেল করেছে। তো সাপোজ গুড যদি সেল করে থাকি তাহলে আমার কি হচ্ছে? আমার একটা ডেটর ক্রিয়েট হচ্ছে। তাহলে রাজ কি একটা ডেটর? ওকে, রাজ হলো একটা ডেটর। এবার এই ডেটরের থেকে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি রাজকে ক্রেডিটে সেল করি, বলো কিসে সেল করি? ক্রেডিটে। ক্রেডিটে সেল করে থাকি তাহলে ইন ফিউচার রাজের থেকে আমার ক্যাশ পাওয়ার আছে না? দেখো, এটার জন্য কিন্তু সত্যি কথা বলছি কমার্স লাগে না, অ্যাকাউন্টেন্সি লাগে না, এটার জন্য লাগে বেসিক নলেজ, বিজনেসম্যানের মেন্টালিটি লাগে। এটার জন্য আমি ফার্স্টেই বলছি যখনই কমার্স করবে না বা অ্যাকাউন্টেন্সি করবে অ্যাটলিস্ট নিজেকে বিজনেসম্যান ভাবার চেষ্টা করো। তাহলে ফার্স্ট অফ অল কথা, আমি যদি কাউকে ক্রেডিটে সেল করে থাকি তাহলে ইন ফিউচার ওর থেকে আমার কিছু ক্যাশ পাওয়ার আছে, তাহলে এই ডেটরের থেকে আমি ইন ফিউচার কিছু রিসিভ করব, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে কি বলবো? রিসিভার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে রিসিভার অলওয়েজ ডেবিট হবে। বলো কি হবে? অলওয়েজ ডেবিট। এটা গেল কি ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ডে কি করছি? সাপোজ ধরে নিচ্ছি আমি গুডস পারচেস করেছি ক্রেডিটে। কার থেকে? বিশ্বাসের থেকে, মিস্টার বিশ্বাসের থেকে। তাহলে আমার বিশ্বাসের থেকে আমি ক্রেডিটে পারচেস করেছি, তাহলে কি ইন ফিউচার বিশ্বাসকে আমার টাকা দেওয়ার আছে না? তাহলে বিশ্বাস এখানে কি হবে? ক্রেডিটর। ওকে, আর বিশ্বাসকে ইন ফিউচার আমার টাকা দেওয়ার আছে, তাহলে এ হলো আমার গিভার।
আর গিভার অলওয়েজ ক্রেডিট হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জায়গাটায় এটা কনসেপ্ট লুকিয়ে আছে যে রিসিভার অলওয়েজ ডেবিট, গিভার অলওয়েজ ক্রেডিট। আমি যেইভাবে বোঝালাম কনসেপ্টটা এইভাবেই বুঝতে হবে, তাহলে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং ক্ল্যারিটি আসবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী বোঝানোর চেষ্টা হচ্ছে। দেন কি আসছে? রিয়েল অ্যাকাউন্ট। আমি কি বললাম? রিয়েল অ্যাকাউন্ট কাকে রিপ্রেজেন্ট করছে? রিয়েল অ্যাকাউন্ট আমার বিজনেসে অ্যাসেটসকে রিপ্রেজেন্ট করছে। এবার বিজনেসে যদি অ্যাসেটস কামস ইন হয়, কি হয়? কামস ইন হয়, মানে বিজনেসে যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কি করব? ডেবিট। কি করব? ডেবিট। আর আমার বিজনেস থেকে যদি গোজ আউট হয়, মানে চলে যায়, তাহলে আমি সেক্ষেত্রে কি করব? ক্রেডিট। একটা এক্সাম্পল নেওয়া যায়। সাপোজ ধরে নিচ্ছি আমি ল্যান্ড বা বিল্ডিং পারচেস করেছি। তাহলে ল্যান্ড বিল্ডিং যদি পারচেস করে থাকি, তাহলে আমার বিজনেসের ক্ষেত্রে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা কামস ইন হচ্ছে না? বলো, এটা তো এটার জন্য তো অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্সির বিশাল বড় লজিকও দরকার লাগে না। এটা তো বেসিকভাবে বোঝা যাচ্ছে আমি একটা বিজনেসম্যান, আমি ল্যান্ড পারচেস করেছি বা বিল্ডিং পারচেস করেছি আমার বিজনেসের জন্য। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা আমার বিজনেসে কামস ইন হয়েছে না? এসছে না? তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেটাকে ডেবিট করব। ওই অ্যাকাউন্টকে কি করব? ডেবিট। ঠিক আছে। দেন কি হচ্ছে? আমি এবার ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা সেল করে দিচ্ছি। সেল করে দিচ্ছি, তাহলে আমার বিজনেস থেকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা চলে যাচ্ছে না? ছুমান্তর হয়ে যাচ্ছে না? তাহলে এক্ষেত্রে এটাকে কি বলবো? গোজ আউট। গোজ আউট। ক্লিয়ার? তাহলে গোজ আউট হলে অলওয়েজ ক্রেডিট। রুলস পড়ালাম, কনসেপ্ট শেখালাম, মাথায় ঢুকছে কীভাবে ইন্টারপ্রেট করতে হয়, সেটাই কিন্তু আসল ম্যাজিকের বিষয় আছে। ঠিক আছে। দেন কি আসছে? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট আমি কি বললাম? ভাই বোনকে নিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা হলো ভাই এক্সপেন্সেস আর একটা বোন হলো ইনকাম। তাহলে এক্সপেন্সেস বা লসেস অলওয়েজ ডেবিট, আর ইনকাম অ্যান্ড গেইন অলওয়েজ ক্রেডিট। সাপোজ ধরে নিচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি, নিজেকে বিজনেসম্যান ভাববে এবং জিনিসটাকে এবার বোঝার চেষ্টা করো। সাপোজ ধরে নাও তুমি তোমার বিজনেসে খরচা করছো। তোমার বিজনেসের খরচ কী কী হতে পারে? দেখো, আবার বলছি, বিজনেসম্যান ভাবো, জিনিসগুলো রিলেট করতে পারবে তাড়াতাড়ি। তাহলে আমি ধরে নিচ্ছি আমি একটা বিজনেস চালাচ্ছি, আমি ইলেকট্রিসিটি পেইড করছি, আমি রেন্ট পেইড করছি, আমি ওয়েজেস দিচ্ছি লেবারদের, আমি আমার অফিসারদের স্যালারি দিচ্ছি, বা গুডস পারচেস করছি। এই সকল জিনিসগুলো আমার বিজনেসের ক্ষেত্রে খরচ না? এক্সপেন্সেস না? তাহলে এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট। বলো আমার সাথে, বলো, এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট। আর তাহলে ইনকামও করছি না? ইনকাম করার জন্যই তো আমার বিজনেসটা চালানোর মেন বিষয়, তাই না? তাহলে ইনকামটা কি? সেল। বা আমার বিজনেসে আমি একটা ব্যাংকে টাকা জমাতাম, সেখান থেকে আমি কিছু ইন্টারেস্ট পাচ্ছি। বা আমার বিজনেসই আমি একটা জমি কাউকে রেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি রেন্ট রিসিভ করছি। তাহলে এইগুলোই কিন্তু আমার বিজনেসের জন্য একটা ইনকাম। তাহলে ইনকাম অলওয়েজ ক্রেডিট। ঠিক আছে? মাথায় ঢুকেছে? এবার তোমরা বলো বুঝতে পেরেছো কিনা। আমি কমেন্ট বক্সে কিন্তু তোমাদের অ্যান্সারটা দেখতে চাই, তো তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, ঠিক আছে। আরও যদি কিছু এক্সাম্পল দিতে চাও, তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা নিজেরা দিতে পারো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা গোল্ডেন রুলস বা ট্র্যাডিশনাল রুলস পড়লাম। এবার আসছি আমাদের নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট বস্তু, যেটা কিনা মডার্ন রুলস। দেখো, ট্র্যাডিশনাল রুলস আমি শেখালাম, লজিক বোঝালাম, মাথায় ঢুকে গেছে। কিন্তু আমি বলবো, ইন ফিউচার তোমরা যদি প্রফেশনাল কোনো কোর্সে যেতে চাও, বা ভবিষ্যতে যদি অ্যাকাউন্টেন্সিকে নিয়ে আরও বেটার কিছু করার চেষ্টা করো, তাহলে আমি বলবো মডার্ন রুলই কিন্তু তোমাদের সেই জায়গায় হেল্প করবে। তাই আমি বলছি এটাকে আরও বেশি ইনডেপথে বোঝার চেষ্টা করো। এটা আরও ইজি, এটা আরও ইজি, এবং এটার এটার ইউজফুলনেস কিন্তু ট্রেডিশনাল রুলের থেকে আরও বেশি, মানে কম্প্রিহেন্সিভ। তাই এই জিনিসটা কিন্তু আরও বেশি তোমাদের মধ্যে বোঝানো আমার মনে হয়, আমি তোমাকে চেষ্টা করবো বোঝানো, এবং তোমাদেরকে এটা আরও বেশি ইনডেপথে নিতে হবে। ওকে, তাহলে কি আছে? মডার্ন রুলস কি বলছে? মডার্ন রুলস অনুযায়ী অ্যাকাউন্টস 5 প্রকারের হয়ে থাকে। একটা হলো অ্যাসেটস, আর একটা হলো লাইবিলিটি, দেন আসছে ক্যাপিটাল, তারপরে ইনকাম এবং এক্সপেন্সেস। এবার আমি মডার্ন রুলসটা ক্লিয়ার করে তোমাদের সামনে প্রেজেন্ট করানোর চেষ্টা করছি। দেখো, মডার্ন রুলস অনুযায়ী অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্সেস, অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্সেস, এই দুটো জিনিস যদি বিজনেসের ক্ষেত্রে ইনক্রিজ হয়, একদম সিম্পল, মাথাটা একদম ফাঁকা করে দাও। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করো, কোনো কিছু না, একদম ইজি করে বোঝানোর চেষ্টা করছি। বিজনেসে অ্যাসেটস এবং এক্সপেন্সেস, এই দুটো জিনিস যদি, আর ওই জায়গাটা এক্সপেন্সেস, এই দুটো জিনিস যদি বিজনেসে ইনক্রিজ হয়, তাহলে অলওয়েজ আমরা সেই অ্যাকাউন্টকে কী করবো? ডেবিট। বোঝা গেল? সেকেন্ড, বিজনেসে যদি অ্যাসেটস
অথবা এক্সপেন্সেস যদি ডিক্রিজ হয়ে যায় মানে কমতে থাকে তাহলে সেটা কি করব আমরা ক্রেডিট করব। ক্লিয়ার? ঠিক আছে, একটু এক্সাম্পল নিলে আরও বেশি ইজি হবে। সাপোজ ধরে নিচ্ছি অ্যাসেটস। অ্যাসেটস বলতে কি বলছে ল্যান্ড, বিল্ডিং, প্যাটেন্ট, গুডউইল, এগুলোই। তাহলে এইগুলো যদি আমার বিজনেসে ইনক্রিজ খায়, ইনক্রিজ মানে কি পারচেস করছি, তাহলে এই ইনক্রিজ খেলে আমি সেটাকে কি করব ডেবিট করব। ক্লিয়ার? আর এই বিজনেস থেকে যদি অ্যাসেটস ডিক্রিজ খায় মানে চলে যায় বা কমে যায় তখন আমরা কি করব ক্রেডিট করব। তাহলে আমার সাথে বলো চোখ বন্ধ করে, অ্যাসেটস বা এক্সপেন্সেস। বিজনেসে যদি ইনক্রিজ খায় ডেবিট করব, বিজনেস থেকে যদি ডিক্রিজ খায় তাহলে আমরা কি করব ক্রেডিট করব। বিজনেসে যদি ইনক্রিজ খায় তাহলে ডেবিট করব, ডিক্রিজ খায় তাহলে কি করব ক্রেডিট করব। ক্লিয়ার? এবং এক্সপেন্সেসের বিষয় কি বলবো, বিজনেসে এক্সপেন্সেস কি রেন্ট পেইড করছি, পারচেস করছি গুডস, স্যালারি পেইড করছি, কমিশন পেইড করছি, তাহলে এইগুলো বিজনেসের এক্সপেন্সেস। এক্সপেন্সেস বাড়লে ইনক্রিজ হলে আমি কি করব ডেবিট। বোঝা গেল? ঠিক আছে, ওকে। এবার এই সাইডে আসছি, এই সাইডে কি আসছে লাইবিলিটি, ইনকাম, দেন ক্যাপিটাল। তাহলে লাইবিলিটি ফার্স্টে কি আছে, লাইবিলিটি বলতে কি বোঝা যাচ্ছে দেখো, এই পুরো জিনিসটা কিন্তু আমি অলরেডি ডাবল এন্ট্রি সিস্টেমে কিন্তু এক একটা করে আমি ক্লিয়ার করিয়েছি, তাও আমি এখানে ছোট করে রিক্যাপ করে দিচ্ছি যাতে আরও একবার জার্নাল করতে সুবিধা হয়। তাহলে লাইবিলিটি বলতে কি বোঝা যাচ্ছে, লাইবিলিটি মানে আজকের দিনে দাঁড়িয়ে ইন ফিউচার আমার যদি কাউকে কিছু পে করার হয়ে থাকে তখন সেটা হলো আজকের দিনে দাঁড়িয়ে আমার লাইবিলিটি। মেন কথা বোঝা, বার্ডেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমার জন্য বোঝা বা বার্ডেন, এটাই হলো আমার জন্য লাইবিলিটি মানে দায়। মানে কি আমি একটা ব্যাংক থেকে লোন নিয়েছি, তাহলে ইন ফিউচার আমার লোনটা পে করতে হবে না, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে লোনটা আমার লাইবিলিটি। আমি ধরে নাও ক্রেডিটে কারোর থেকে পারচেস করেছি, তাহলে ইন ফিউচার আমার ক্রেডিটরকে পে করার আছে না, তাহলে এটা হলো আমার লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট এটা হলো আমার জন্য একটা লাইবিলিটি। মেন কথা হলো ইন ফিউচার যদি আমার কাউকে কিছু পে করা হয় তাহলে ওই জিনিসটাই হলো আমার জন্য লাইবিলিটি। ক্লিয়ার? ঠিক আছে। ইনকাম মানে অলরেডি ক্লিয়ার করেছি, ইনকাম মানে কি, ইনকাম মানে সেলস, যেটার জন্য বিজনেস চালাচ্ছে সেটাই তো আমার ইনকাম না। আমার ইনকামটা যেটা আমার সেলস হচ্ছে বা কারোর থেকে কমিশন রিসিভ করছি মানে যেখান থেকে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে সেটাই হলো আমার ইনকাম। দেন কি আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে যেটা নিয়ে আমার বিজনেসটা চলছে সেটা কি বলা হচ্ছে আমাদের ক্যাপিটাল। তাহলে ফার্স্ট অফ অল কথা, এবার লাইবিলিটি, ইনকাম এবং ক্যাপিটাল এই তিনটেই যদি বিজনেসে ইনক্রিজ খায়, এই তিনটেই যদি বিজনেসে ইনক্রিজ খায় তাহলে আমরা কি করব ক্রেডিট। মাথায় রাখতে হবে এই তিনটেই যদি বিজনেসে ইনক্রিজ খায় মানে কি, মানে বোঝাচ্ছি লাইবিলিটি মানে কি লোন, উদাহরণ দিলাম লোন আমি নিয়েছি, তাহলে লোন নিয়েছি মানে বিজনেসে আমার লাইবিলিটি ইনক্রিজ খেলো তাহলে কি করব ক্রেডিট। দুই, আমার ইনকাম ইনক্রিজ খেয়েছে, ইনকাম মানে কি সেলস, মানে সেলস হয়েছে তাহলে সেলসকে কি করব ক্রেডিট। ঠিক আছে। দেন আমার ক্যাপিটাল, বিজনেস আমি আমার ক্যাপিটাল ইনক্রিজ করেছি তাহলে ক্যাপিটাল ইনক্রিজ করালে কি হবে ক্রেডিট। ঠিক আছে। এই সব কটা কনসেপ্ট কিন্তু বন্ধুরা প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের ফাউন্ডেশন স্ট্রং করিয়ে দেবে এই জিনিসগুলো যদি আজকে ক্লিয়ার হয়ে যায়। দেন কি আসছে, আর এই তিনটে জিনিসে যদি ডিক্রিজ খায় কমে যায় তাহলে আমরা কি করব ডেবিট করব। বোঝা গেল? ঠিক আছে। যেমন কি লোন আমি পেইড করে দিলাম তাহলে আমার লাইবিলিটিটা কমে গেল না, তাহলে তখন কি করব লোন নেওয়ার সময় ডেবিট, লোন কারণ বেড়েছে, এবার লোনটা যদি রিপে করে দিই তাহলে আমার লাইবিলিটি কমে গেল না, তাহলে তখন আমি কি করব ডেবিট করে দেবো। বোঝা গেল? ঠিক আছে। এবার আমি তোমাদের সামনে জার্নালের ফরম্যাটটা একবার রাখবো যাতে জার্নালটা করার সময় ক্লিয়ার হয়ে যায় যে কোথায় ফরম্যাটটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের সাথে। একটা হলো কনসেপ্ট আর একটা হলো প্রেজেন্টেশন। ওকে, এই দুটো জিনিস যদি আমাদের অ্যাকাউন্টেন্সিতে ক্লিয়ার থাকে না তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের খুব ভালো একটা নম্বর কিন্তু আমরা ক্যারি করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে জার্নালের ফরম্যাটটা কি থাকছে সেটা একবার দেখে নিই। ফরম্যাটটা মোটামুটি এরকম থাকছে, যেখানে একটা ডেটের কলাম থাকবে, তারপর একটা পার্টিকুলামের কলাম থাকবে, দেন যেহেতু এটা জার্নাল করছি তাই এখানে একটা লেজার ফোলিওর বলে একটা কলাম করব। এবার লেজার ফোলিও বলতে কি বোঝাচ্ছে, লেজার ফোলিওর মানে হলো দেখো জার্নালের নেক্সট স্টেজ কি লেজার। এবার এই জার্নাল থেকে আমি অ্যাকাউন্ট নিয়ে গিয়ে কোথায় রেকর্ড করব লেজারে, তাহলে আমি লেজারের কোন পেজে রেকর্ড করেছি সেই পেজ নাম্বারটাই এখানে লেখার নামটাই মেথডটা বলা হয়ে থাকে লেজার ফোলিওর। দেখো এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট থাকে না, রিলেভেন্টও থাকে না, জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে লেজার ফোলিওর মানেটা কি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কলামে আমি কি লাগবো লেজার ফোলিওর, দেন অ্যামাউন্ট, দেন অ্যামাউন্ট, এটা ডেবিট সাইড
এখানে এটা ক্রেডিট সাইড, রুপি চিহ্ন, ইন্ডিয়ান রুপি চিহ্ন। এখানে কি লিখবো ফার্স্টে, হিন্দি হিন্দি বুকস অফ ডট ডট ডট, যে প্রোপাইটারের নাম দেবে সেটা এখানে প্লেস করে দিও, তারপরে থাকবে জার্নাল এন্ট্রি। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা এইটাই থাকবে আমাদের কিন্তু মোটামুটি একটা ফরম্যাট। তাহলে ফরম্যাটটা ক্লিয়ার হয়েছে। একটা ডেটের কলাম, ডেট যদি দেওয়া থাকে তাহলে ডেট ক্রোনোলজি অর্ডারে দেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে এমসিকিউ। তাহলে ডেট কোন ওয়াইজ থাকে, ক্রোনোলজিক্যাল অর্ডারে। সেমভাবে পার্টিকুলারে আমরা কি করব, জার্নাল এন্ট্রিটা প্লেস করব। আর এলএফ আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইরিলেভেন্ট হবে, অতটা প্রয়োজনীয় কিছু দরকার নেই। আর একটা আমরা ডেবিট সাইডে অ্যামাউন্টের ঘর, এটা ক্রেডিট সাইডের অ্যামাউন্টের ঘর, সবই হয়েছে। এবার আমি জার্নালে জাম্প করব, ঠিক আছে। তাহলে একটা ছোটোখাটো প্রবলেম তোমাদেরকে কনসেপ্ট বিল্ড আপ করতে খুব সাহায্য করবে, সেটাই আমি এখন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব এবং চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জার্নাল কিভাবে হচ্ছে সেটা ক্লিয়ার করে দেওয়ার। এরপরে আমি কথা দিচ্ছি আর কোনো ভিডিও বা কোনো জায়গা তোমাদের কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। ওকে, তাহলে প্রবলেমটা শুরু করি। তাহলে ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি তোমাদের সামনে কতগুলো ট্রানজাকশন এনেছি সেটাকে আমি কিছু স্টেপ অ্যাপ্লাই করব, তারপর আমাদের সামনেই জার্নাল কিন্তু এন্ট্রি তোমাদের সামনে তৈরি হয়ে যাবে। তাহলে ফার্স্টে কি বলছি, ফার্স্টে ট্রানজাকশনটা কি আছে, 1 জানুয়ারি 2023-তে পারচেস করেছি গুডস, কত টাকা দিয়ে, 15,000। কিসে করেছি, ক্যাশে। তাহলে ফার্স্ট স্টেপটা আমার কি থাকবে, দেখো এখানে আমি স্টেপগুলো দিয়েছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ফার্স্ট স্টেপ ট্রানজাকশন দেখে ফার্স্ট স্টেপ আমার থাকবে অ্যাকাউন্ট ডিটারমাইন্ড করা, যে ওই ট্রানজাকশানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। তাহলে এটা আমরা কি করব বলো, আমার সাথে বলো। স্টেপ 1-এ আমরা অ্যাকাউন্ট ডিটারমাইন্ড করব, কোন কোন অ্যাকাউন্ট। যদি ট্র্যাডিশনাল রুলে যাই তাহলে সেটা রিয়াল না নমিনাল না পার্সোনাল, বা যদি আমরা মডার্ন রুলে চলে যাই তাহলে সেটা অ্যাসেটস, লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম না এক্সপেন্সেস। তাহলে এই জিনিসগুলো মানে এই অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করাই হলো আমাদের স্টেপ নাম্বার 1। এবার দেখো তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, দাদা আমি কি করবো, আমি কি ট্র্যাডিশনাল রুলে যাবো না মডার্ন রুলে যাবো, কি করবো বলো তো, আমার তো কনফিউশন আসছে, দুখানা পড়তে হবে। আমি বলছি ট্র্যাডিশনাল রুলসটা ভালো মতন করে বোঝো, কিন্তু অ্যাপ্লিকেশনের দিক থেকে মডার্ন রুলটা ইজি এবং কম্প্রিহেন্সিভ। ইন ফিউচারে কিন্তু তোমাদের মডার্ন রুলটাই বেশি সাহায্য করবে এবং সব জায়গায় কিন্তু ওটারই ইউজ। তাই বলছি মডার্ন রুলটা ইনডেপথেই বুঝতে হবে, আর ট্র্যাডিশনাল রুলটা একবার বুঝে নাও, দ্যাটস ইট। ওকে, বোঝা গেল। আমি কিন্তু ইন ফিউচারে মডার্ন রুলের ওপরই বেশি কিন্তু আমরা জোর দেবো, কারণ ওটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেজে কি করব, আমরা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করব। সেকেন্ডে আমরা কি করব, অ্যাকাউন্টের নেচার আইডেন্টিফাই করব, যে ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে, তারপর আমরা রুলস অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে চলো এবার আমি কি করছি, এন্ট্রিটাকে করার চেষ্টা করছি, চলো। তাহলে ফার্স্টে কি করলাম, ফার্স্ট ট্রানজাকশন কি ছিল, গুডস পারচেস করেছে 15,000, সেটা আবার কিসে, ক্যাশে। তাহলে আমি দেখো আমি তোমাদেরকে না বোঝানোর জন্য খুব একটা মানে চেষ্টা করেছি নিজের দিক থেকে বেটারভাবে বোঝানোর, তাই জন্য আমি কিছু একটা স্টেটমেন্টের আকারে তোমাদের প্রথমে আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে অ্যাপ্লাই করব, তারপর আমি ডাইরেক্ট জার্নাল এন্ট্রিতে চলে আসবো। তাই পরবর্তী ক্ষেত্রে তোমাদের জার্নালে কিন্তু আলটিমেটলি এই ফর্মেট আকারই করতে হবে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম বোঝাচ্ছি তাই আমি তোমাদের চেষ্টা করছি খুব স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে আইডেন্টিফাই করে দেওয়ার। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপে কী রয়েছে, গুডস পারচেস করেছে 15,000 ক্যাশে। তাহলে আগে আমি কি করব, কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে সেইটাকে ডিটারমাইন করা, এটা হলো আমার স্টেপ নাম্বার 1। ওকে দাদা, স্টেপ নাম্বার 1-এ আমরা কি করব, অ্যাকাউন্ট আইডেন্টিফাই। তাহলে কি কি অ্যাকাউন্ট এখানে লুকিয়ে আছে, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, তারাও আমি একটা অন্য কালি দিয়ে করছি তাহলে তোমাদের আইডেন্টিফাই করতে বুঝতে সুবিধা হবে। যা 15,000 টাকাটাও মুছে গেল। তাহলে এখানে হলো কোন কোন অ্যাকাউন্ট আছে, এখানে হলো দেখো গুডস পারচেস করলে আমি একটা কথা এখানে শিখিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকটা এন্ট্রির মাধ্যমেই চেষ্টা করব কিছু কিছু করে ভ্যালু অ্যাড করা তোমাদের মধ্যে। গুডস পারচেস করেছে, গুডস পারচেস করলে অলওয়েজ মাথায় রাখবে পারচেস অ্যাকাউন্ট কিন্তু আসবে, কারণ পারচেস অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করে অনলি গুডস পারচেসকে। আচ্ছা দাদা গুডস মানে কি, গুডস মানে যেটা কিনে আমরা সেল করব, মানে যেটা আমরা সেল করার জন্যই কিনছি। সাপোজ ধরে নিচ্ছি আমার ঘড়ির বিজনেস, তাহলে আমি ঘড়িটা ফার্স্টে কিনবো না, তাহলে ঘড়িটা যখন কিনবো তাহলে ঘড়িটা আমার জন্য গুডস, কারণ ওটাই তো আমি সেল করবো না। তাহলে এই যেটা নিয়েই আমার সেল করার জন্য আমি কিনছি সেটা হলো আমার বিজনেসের জন্য গুডস।
তাহলে এই গুডসটা যখন পারচেস করছি তখন পারচেস অ্যাকাউন্ট অলওয়েজ কিন্তু আসবে। তাহলে বলো আমার সাথে, গুডস পারচেস করলে অলওয়েজ কোন অ্যাকাউন্ট নিয়ে আসবে বলো, প্রমিস করো, বলো প্রমিস করো, পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে গুডস পারচেস করলে অলওয়েজ পারচেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? ঠিক আছে। আর এবার দেখো, গুডস পারচেস করলে যদি পারচেস অ্যাকাউন্ট হয়, তাহলে গুডস সেল করলে অলওয়েজ সেলস অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে, এই দুটো জিনিস যেন মাথায় থাকে, গুডস পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট, গুডস সেল করলে সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, ওকে। এবার চলো ট্রিটমেন্টটা করা যাক। তাহলে ফার্স্টে কোন অ্যাকাউন্ট আইডেন্টিফাই করলাম? পারচেস অ্যাকাউন্ট এর মধ্যে ইনভলভ রয়েছে। আর একটা কি আছে? ক্যাশ। তাহলে দেখো দুটো সাইড এখানে বেরিয়ে আসছে, একটা হলো পারচেস করছি গুডস, তাই পারচেস অ্যাকাউন্ট, আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আগে ফার্স্ট আমি কি করেছি? অ্যাকাউন্ট আইডেন্টিফাই করা শেখালাম। ওকে, তাহলে আমি অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পেরেছি, যেখান থেকে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হলো পারচেস অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাশ। ঠিক আছে, এবার আমি এদের নেচার আইডেন্টিফাই করব। দেখো আমি কি করলাম, আমি আরও একবার তোমাদের যেহেতু শুরুর দিকে বোঝাচ্ছি, তাই ট্র্যাডিশনাল রুলেও আমি অ্যাকাউন্টস মানে নেচার আমি বুঝিয়ে দেবো, আর একবার মডার্ন। ঠিক আছে, কিন্তু আমি বলবো তোমাদের মডার্নটাকেই কিন্তু বেশি শক্তভাবে কিন্তু শিখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল কথা, আর মডার্নটাই কিন্তু ইন ফিউচার বেশি ইউজ। তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে পারচেস করেছি, পারচেস অ্যাকাউন্ট, তাহলে পারচেস অ্যাকাউন্ট ট্র্যাডিশনাল রুলে যাবো। ট্র্যাডিশনাল বাবা তুই কোথায়? এই যে পেয়ে গেছি। তাহলে ট্র্যাডিশনাল রুলস অনুযায়ী পারচেসটা কার মধ্যে যাচ্ছে দেখি, তোমরা কমেন্টস আগে কে বলতে পারো, আমি বলবো না তোমরা বলবো, দেখি তোমরাই আগে বলো। তাহলে ফার্স্ট অফ অল কথা, পারচেস বিজনেসের জন্য একটা খরচ, আমি বলেছি নিজেকে বিজনেস ভাবতে। গুডস পারচেস করেছি, তাহলে গুডস পারচেস করলে এটা আমার একটা এক্সপেন্সেস। তাহলে ট্রেডিশনাল রুল হিসেবে নমিনাল অ্যাকাউন্টকে টাচ করছে না, নমিনাল অ্যাকাউন্টে তার স্পেসিফিকভাবে এক্সপেন্সেস, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? পারচেস হলো একটা খরচ, এক্সপেন্সেস। ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্টকে টাচ করছে। আর তারপর ক্যাশ, ক্যাশ কি? ট্র্যাডিশনাল রুল অনুযায়ী ক্যাশ হলো একটা রিয়েল অ্যাকাউন্ট। ওকে, ক্যাশ হলো একটা রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পেরেছি, কারণ রিয়েল মানে অ্যাসেটস, ক্যাশ কিন্তু একটা কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তাহলে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, এটুকু কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি। নমিনাল, দেখো এটা আমি কি শেখালাম, এটা হলো তোমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ থেকে শেখালাম। এরপর আমি আর একবার বলছি, এটাকে মডার্ন রুলে গেলে এটার অ্যাকাউন্ট কি হতো? পারচেসটা কিন্তু এক্সপেন্সেসই হতো। দেখো মডার্ন রুলে কি হচ্ছে, দেখো এই যে এক্সপেন্সেস, পারচেস হলো একটা এক্সপেন্সেস, পারচেস গুডস পারচেস করলে একটা এক্সপেন্সেস। তাহলে আমরা মডার্ন রুলেও আইডেন্টিফাই করতে পারলাম অ্যাকাউন্টটা। ওকে, ঠিক আছে। দেন কি আছে? ক্যাশটা হলো ট্রেডিশনাল রুল অনুযায়ী রিয়েল, কিন্তু মডার্ন অনুযায়ী কিন্তু এটা একটা অ্যাসেটস অ্যাকাউন্ট। সেমই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তাহলে মডার্ন রুলে গেলাম, মডার্ন রুলে কিন্তু কি বলেছে? অ্যাসেটস। ক্যাশ হলো একটা কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পেরেছি। এবার আমরা রুল অ্যাপ্লাই করে দেবো। তাহলে ট্র্যাডিশনাল রুল অনুযায়ী কি? এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, আর রিয়েল অ্যাকাউন্ট যদি বিজনেসে কামস ইন হয় তাহলে ডেবিট, আর গোজ আউট হয় তাহলে ক্রেডিট। তাহলে এখানে বোঝার চেষ্টা করব যে পারচেস এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, তাহলে এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট। এবার নামটা কি অ্যাকাউন্টে? পারচেস। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট সাইডে গেল, কোন সাইডে গেল? ডেবিট। ক্লিয়ার? এবার ক্যাশটাকে ভাবো, তুমি গুডসটা পারচেস করেছো, তাহলে ক্যাশটা বেরিয়ে গেল না, গোজ আউট হলো না, গোজ আউট। তাহলে রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট মানে কি? রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট হলেই কিন্তু এটা ক্লিয়ার করে দিই, রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট হলে কি হচ্ছে? ক্রেডিট। তাহলে এই পারচেসের মাধ্যমে আমার ক্যাশটা বেরিয়ে গেল, তাহলে এটা কি হবে? ক্রেডিট। এবার এটাকেই যদি আমি মডার্ন টুলে করি তাহলে সেম কনসেপ্টই অ্যাপ্লাই হবে। ফার্স্ট অফ অল কত? এক্সপেন্সেস বাড়লে ডেবিট, তাহলে পারচেস করলে আমার এক্সপেন্সেসটা বাড়ছে না, ইনক্রিজ খেলে ডেবিট। এই যে এইখানে মডার্ন রুল, তাহলে এখানে কি করেছি? এক্সপেন্সেস, এটা ক্লিয়ার করে দেখবো। তাহলে এখানে কি ছিল? এক্সপেন্সেস ছিল। অ্যাসেটস এবং এক্সপেন্সেস এই দুটোই যদি বিজনেসে ইনক্রিজ খায় তাহলে কি হবে? সেটা ডেবিট হবে। কি হবে? ডেবিট। তাহলে এখানে আমার এক্সপেন্সেসটা কি হয়েছে? বেড়েছে, পারচেস করেছি, তাহলে আমার খরচ বেড়েছে, তাই জন্য কোথায় নিয়ে গেলাম? ডেবিটে। ঠিক আছে, দেখো ট্র্যাডিশনাল হোক বা মডার্ন হোক, রেজাল্ট কিন্তু একই দেবে।
ঠিক আছে। সেমভাবে আমার ক্যাশটা কি অ্যাসেটসটা আমার বিজনেসটাকে ডিক্রিজ গেলেও তাই কি করলাম ক্রেডিট। ওকে, তাহলে সেমভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রিকেই কিন্তু এইভাবে আইডেন্টিফাই করব, তারপর আমরা কি করব জার্নাল প্লেস করব। তাহলে জার্নালটা এখানে কি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিভাবে নিয়ে আসলাম আমি শুরুর দিকে শেখাচ্ছি বলে জিনিসগুলো খুব স্টেপ বাই স্টেপে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট এন্ট্রিটা আমরা ইন্টারপ্রেট করতে পারলাম। সেকেন্ড এন্ট্রি কি আছে গুড সোল করেছে ফর 50,000 ইন ক্যাশ, ক্যাশে গুড সেল করেছে। তাহলে ক্যাশে যদি গুড সেল করে থাকে আমি কি বললাম গুডস পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট, সেল করলে অলওয়েজ সেলস অ্যাকাউন্ট। তাহলে এখানে একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করবো, একটা হলো সেলস অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। এবার তোমরা যদি দেখো তাহলে এখানে আমি অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পেরে গেছি। এখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হলো সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার তোমরা ট্র্যাডিশনাল রুল অ্যাপ্লাই করো বা মডার্ন রুল অ্যাপ্লাই করে ফার্স্ট অফ অল নেচার বার করো। তাহলে ক্যাশটা কি একটা রিয়েল অ্যাকাউন্ট, আমি ট্র্যাডিশনাল রুল হয়ে গেলে রিয়েল অ্যাকাউন্ট, অথবা এটাকে মডার্ন রুলে গেলে এটা একটা অ্যাসেটস অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে সেমভাবে সেলসটা কি একটা ইনকাম, আমি যদি গুড সেল করি তাহলে আমার বিজনেসে ইনকাম জেনারেট হবে না, রেভিনিউ জেনারেট হবে না। তাহলে সেলসটা হলো আমার জন্য একটা ইনকাম। তাহলে এটা হলো একটা ট্র্যাডিশনাল রুল অনুযায়ী নমিনাল অ্যাকাউন্ট, আর মডার্ন রুল অনুযায়ী এটা ইনকাম। তাহলে আমার এবার রুলসটা দেখাচ্ছি, রুলসটা কি বলছে এবার দেখো। এবার এন্ট্রিটাকে অবজার্ভ করো, এন্ট্রিটা কি ছিল গুড সেল করেছি ক্যাশে। গুড সেল করলে দেখো তুমি যদি এন্ট্রিটা অবজার্ভ করতে পারো ইন্টারপ্রেট করতে পারো আর কিচ্ছু লাগে না। গুড সেল করছি তাহলে ক্যাশ আমার কাছে এসছে না, তুমি বিজনেসম্যান ভাবো নিজেকে, তুমি গুড সেল করছো তাহলে তুমি ঘড়ি সেল করছো, তোমার কাজ হলো ঘড়ির দোকান, তাহলে তুমি ঘড়ি সেল করছো, তাহলে ঘড়ি যত সেল করবে তত তোমার ক্যাশ আসবে না। তাহলে ক্যাশটা এখানে ক্যাশ কামস ইন হচ্ছে, আর আর তার সাথে সাথে ইনকাম জেনারেট হচ্ছে, কি হচ্ছে সেলস হচ্ছে, তাই না, তার সাথে সাথে ইনকাম জেনারেট হচ্ছে। তাহলে এখানে আমার কি বলেছিলাম ট্র্যাডিশনাল রুল অনুযায়ী ইনকাম অলওয়েজ ক্রেডিট, আর ক্যাশ যেহেতু এটা রিয়েল অ্যাকাউন্ট তাহলে কামস ইন হচ্ছে ওটা অলওয়েজ ডেবিট। আর এটাকে যদি আমি মডার্ন রুল অনুযায়ী তাহলে ক্যাশটা হলো একটা অ্যাসেটস এখানে ইনক্রিজ খাচ্ছে তাই ডেবিট, আর সেমভাবে ইনকাম যদি ইনক্রিজ খায় তাহলে ক্রেডিট। ওকে, ঠিক আছে, আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু তোমাদের আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে এখানে কে ডেবিট হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু এটা কামস ইন হচ্ছে মানে বিজনেসে আসছে, বা মডার্ন রুল অনুযায়ী এটা ইনক্রিজ খাচ্ছে। আর সেমভাবে আমার ইনকাম বাড়ছে, তাহলে ইনকাম বাড়লে সেটা ক্রেডিট হয়। বোঝা গেল? তাহলে এন্ট্রিটা কি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, দেন কি আসছে এবার আমরা এটাকে ইন্টারপ্রেট করব। তারপর কি হচ্ছে পেইড করেছি টেলিফোন বিল অফ 1,000 ইন চেক, চেক মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা হচ্ছে, চেক যেখানেই থাকবে সেখানেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি পেইড করেছি, পেইড মানে কি এক্সপেন্সেস, কাউকে কিছু পেইড করছি, কাউকে কোনো পেমেন্ট করছি, তাহলে সেটা হলো একটা এক্সপেন্সেস। তাহলে এখানে আমাকে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করব। তাহলে এক্সপেন্সেসের নামটা কি টেলিফোন বিল, তাহলে টেলিফোন বিল আমি এক্সপেন্সেস হিসেবে দিয়েছি, আর সেটা আমি কিসে পেমেন্ট করেছি ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক হলো একটা অ্যাকাউন্ট আসবে আর টেলিফোন বিল বলে একটা অ্যাকাউন্ট আসবে। এবার আমি ট্র্যাডিশনাল রুল খাটাবো, তাহলে ট্র্যাডিশনাল রুল অনুযায়ী টেলিফোন বিল আমি পেইড করেছি, পেইড করলে কি আমার খরচ, তাই না, তাহলে আমার এক্সপেন্সেস অ্যাকাউন্ট আসবে যেটা কিনা নমিনাল, আর এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট। আর সেমভাবে এখানে আমি কিসে করেছি ব্যাংকের মাধ্যমে মানে চেক, তাহলে চেক হলো একটা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে রিয়েল অ্যাকাউন্ট আমার বিজনেস থেকে ব্যাংকের থেকে টাকাটা চলে গেল না, গোজ আউট হয়ে গেল, তাহলে কি হবে ক্রেডিট। আর মডার্ন রুল অনুযায়ী সেম অ্যাসেটস এখানে ডিক্রিজ খাচ্ছে তাই জন্য ক্রেডিট হচ্ছে, আর সেমভাবে এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সেস ইনক্রিজ খাচ্ছে তাই ডেবিট হচ্ছে। তাহলে আমি এখানে অ্যাকাউন্টটাকে লিখছি, অ্যাকাউন্টটা কি ছিল দুটো অ্যাকাউন্ট ছিল, এখানে একটা টেলিফোন বিল, দেন কি আসছে চেক মানে আমি কি বলেছি ব্যাংক দিয়ে রিপ্রেজেন্ট করবে ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে টেলিফোনটা হলো একটা এক্সপেন্সেস আর ব্যাংকটা হলো একটা রিয়েল, আর মডার্ন রুল অনুযায়ী এটা হলো একটা অ্যাসেটস। রেজাল্ট কিন্তু দুটো রুলসে কিন্তু রেজাল্ট সেমই দেবে। তাহলে এক্সপেন্সেস বাড়লে ডেবিট হচ্ছে, তাহলে এক্সপেন্সেসের নাম কি ছিল টেলিফোন বিল ডেবিট হবে। আর তার সাথে সাথে আমার কে চলে যাচ্ছে চেকের মাধ্যমে আমার ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে না, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে, দেখো আমি কিন্তু এখানে জার্নাল এন্ট্রি প্লেস করছি না, জাস্ট তোমাদের স্টেপ বাই স্টেপ কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটাকে একটা স্পিড করে দেখাচ্ছি। ঠিক আছে, দেন কি আসছে আমি রিসিভ করেছি,
আচ্ছা, রিসিভ করা মানে কি? রিসিভ করা মানে কারোর থেকে কিছু পাওয়া, মানে আমি রিসিভ করেছি কি কমিশন, তাহলে আমার কাছে এটা কি ইনকাম। ওকে, কারোর থেকে কিছু রিসিভ করছি তাহলে ইনকাম না, না তাহলে ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করো, রিসিভ করেছি মানে ইনকাম। তাহলে কি রিসিভ করেছি? কমিশন, তাহলে কমিশন একটা অ্যাকাউন্ট, আর এটার নেচারটা কি? ইনকাম অ্যাকাউন্ট। আর কিসের মাধ্যমে করেছি? ক্যাশ, তাহলে ক্যাশ একটা কি? রিয়েল। আর এটা যদি মডার্নে যাই তাহলে এটা একটা অ্যাসেটস, তাহলে বিজনেসে অ্যাসেটস ইনক্রিজ করছে ডেবিট, আর রিয়েল অ্যাকাউন্ট মানে ক্যাশ অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে ডেবিট, সেম। ওকে, তাহলে এখানে আমি নামটা লিখছি ফার্স্টে, একটা কমিশন, আর একটা কি আসছে? ক্যাশ। তাহলে সেম ভাবে ক্যাশটা হলো রিয়েল অ্যাকাউন্ট বা অ্যাসেটস, আর কমিশনটা হলো ইনকাম। তাহলে সেম ভাবে ইনকাম অলওয়েজ ক্রেডিট, ইনকামের নামটা কি ছিল? কমিশন। আর তার মাধ্যমে আমি আমার বিজনেসে রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে বা অ্যাসেটস ইনক্রিজ খাচ্ছে, দেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তারপর কি আসছে দেখো, জিনিসগুলো কতটা আস্তে আস্তে ইজি হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা ইজি আছে, তোমরা যদি একটু প্রথম দিকে সময় ইনভেস্ট করো তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মানে প্রবলেম ফেস করতে হয় না। আমরা কি করি, প্রথম দিকে তাড়াহুড়ো করি, পরে গিয়ে জিনিসটা টাফ হয়ে যায়। এর জন্য বলি প্রথমে টাইম ইনভেস্ট করতে, প্রথমে খুব আস্তে আস্তে জিনিসগুলোকে নিজের মধ্যে ইন্টারপ্রেট করতে। দেন কি আসছে? পারচেস করেছি গুডস, গুডস পারচেস করেছি, বলো কোন অ্যাকাউন্ট আসবে? পারচেস অ্যাকাউন্ট আসবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট একটা নাম পেয়ে গেছি। আর কার থেকে করেছি? রমেশের থেকে। দেখো এই জায়গাটা একটা কনসেপ্ট শেখাচ্ছি, আমি রমেশের থেকে পারচেস করেছি, এখানে ক্রেডিটে পারচেস করেছি কিনা আমাদের বলে বলে দেয়নি, কিন্তু ক্রেডিটে পারচেস করেছি না, এখানে বলতো যে গুডস পারচেস ফ্রম রমেশ ইন এ ক্রেডিট। এইখানে ফার্স্ট অফ অল কথা, যদি ইন ক্রেডিট কথাটা না বলে থাকে তাহলে আমরা না একটু চেক করে নেব যে জার্নাল এন্ট্রিতে পরের মানে নেক্সট এন্ট্রিতে রমেশকে নিয়ে কিছু আছে নাকি, যে রমেশকে কোনো টাকা পে করছে নাকি, তাহলে ফার্স্ট এন্ট্রিটা মানে এই এন্ট্রিটা আমরা ক্রেডিটে ধরে নেব। আবার বলছি, এইখানে আমাদের কোশ্চেন সাইলেন্ট থেকে ছিল যে এটা ক্রেডিটে হচ্ছে না ক্যাশে হচ্ছে, সাইলেন্ট। তাহলে আমি কি করব, আমি জার্নালের নিচের আরো কয়েকটা ট্রানজাকশন দেখতে থাকবো, দেখে দেখবো যে রমেশকে ফার্দার আমি কিছু পে করছি নাকি। তাহলে সেখানে যদি পে বলে কোনো এন্ট্রি থেকে থাকে যে পেমেন্ট টু রমেশ, তাহলে আমি ফার্স্টেরটা বুঝে নেবো যে ওটা ক্রেডিটে হয়েছে। আর যদি নিচে কোনো এন্ট্রি না থাকে, দেখো যেমন এখানে নিচে কোনো রমেশকে নিয়ে আর এন্ট্রি নেই, কারণ এটাই এরপরে একটাই লাস্ট এন্ট্রি আছে যেটা রমেশকে নিয়ে নাম। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে রমেশকে আমি ক্যাশেও করতে পারি ক্রেডিটেও করতে পারি, অঙ্ক সাইলেন্ট রয়েছে, প্রবলেম সাইলেন্ট। তাহলে আমি এখানে অ্যাজাম্পশন নিয়ে নেবো যে এটা ক্যাশই হয়েছে, আর নিচে জার্নালের নিচে একটা নোট দিয়ে দেবো যে রমেশের থেকে যে ট্রানজাকশনটা হয়েছে মানে পারচেস করেছি ওটা ক্যাশে করেছি। ওকে, ক্রেডিটে এক নয় লিখে দিলে বুঝবো যে এটা ক্রেডিটে হয়েছে। আর সেকেন্ড হলো, আমি জার্নাল এন্ট্রিতে ফার্দার আমি ট্রানজাকশনগুলোকে চেক করবো যে রমেশকে নিয়ে আর কোনো এন্ট্রি আছে নাকি। বোঝা গেল বস? বোঝা গেল তো? ঠিক আছে, তাহলে রমেশ বললে রমেশকে আমরা এটা কোন এন্ট্রি ধরে নেবো যে এটা ক্যাশই হয়েছে। ঠিক আছে, এটা ক্যাশই হয়েছে, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন। ওকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হবে একটা, আর একটা হলো গুডস পারচেস করেছি তাহলে পারচেস অ্যাকাউন্ট আসবে। তার মানে এন্ট্রিতে চলে যাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হলো পারচেস অ্যাকাউন্ট। তাহলে এবার নেচার খুঁজে দেবো, এবার তো নেচার আর তোমরাই কমেন্টে আগে আগে আমার আগে বলে দেবে। পারচেস হলো ট্রেডিশনাল রুল অনুযায়ী এটা একটা নমিনাল অ্যাকাউন্ট এবং নাম কি? এক্সপেন্সেস। আর সেম ভাবে মডার্ন রুল অনুযায়ী এটা একটা এক্সপেন্সেস। আর ক্যাশ অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্ট, অথবা এটাকে বলতে পারি ট্র্যাডিশনাল রুল অনুযায়ী রিয়েল, এবং মডার্ন রুল অনুযায়ী এটা হলো একটা অ্যাসেট। তাহলে আমার কি হলো, আমি রমেশের থেকে গুডস পারচেস করেছি, তাহলে খরচ বেড়েছে, তার সাথে সাথে আমার ক্যাশটা বেরিয়ে গেল, ক্যাশটা গোজ আউট হয়ে গেল, তাহলে গোজ আউট হয়ে গেলে আমার ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট। আর তার সাথে সাথে এক্সপেন্সেস বেড়েছে, এক্সপেন্সেস ইনক্রিজ খেলে বা এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, এটা আমরা জানি। তাহলে এক্সপেন্সেসের নামটা কি এখানে? পারচেস। ঠিক আছে, দেন কি হচ্ছে? দেন হলো আমাদের লাস্ট এন্ট্রি 18 তারিখে, ডিপোজিটেড ক্যাশ ইন্টু ব্যাঙ্ক ফর 20,000, মানে 20,000 আমি ক্যাশ নিয়ে গিয়ে ব্যাংকে ডিপোজিট করেছি। তাহলে এইখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হলো ক্যাশ আর একটা হলো ব্যাংক, তাই না? তাহলে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পেরে গেছি, তাহলে একটা হলো ক্যাশ আর একটা হলো ব্যাংক। দেখো দুটোই কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, আর দুটোই কিন্তু আবার অ্যাসেটস অ্যাকাউন্ট। এবার দেখো কিভাবে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, তাহলে দুটোই কিন্তু রিয়েল, আর মডার্ন রুল অনুযায়ী দুটোই অ্যাসেটস। এবার দেখো
তাহলে ক্যাশটা আমার হাত দিয়ে বেরিয়ে গেল, আর ব্যাংকটা ইনক্রিজ হলো, কারণ ক্যাশটা নিয়ে গিয়ে আমি ব্যাংকেই ডিপোজিট করেছি। তাহলে একটা অ্যাসেটস বাড়লো আর একটা অ্যাসেটস কমে গেল। তাহলে কোন অ্যাসেটসটা বাড়লো সেটা আমার জন্য কামস ইন ট্র্যাডিশনাল রুল অনুযায়ী, আর মডার্ন রুল অনুযায়ী সেই অ্যাসেটসটা আমার ইনক্রিজ খেয়েছে। তাহলে দুটোতেই সেম অ্যান্সার হবে। তাহলে আমার ব্যাংক এখানে কিন্তু ইনক্রিজ খেয়েছে, তাহলে ব্যাংকে আমরা ডেবিট করব। আর ক্যাশটা আমার হাত দিয়ে বেরিয়ে গেল, তাহলে ক্যাশটা আমার জন্য ক্রেডিট হবে। বোঝা গেল? আচ্ছা, এটা যদি উইথড্র করতাম, মানে টাকাটা তুলে নিয়ে আসতাম, তাহলে উল্টো এন্ট্রি হতো। ক্যাশটা আমার হাতে আসলো, কারণ ক্যাশটা ইনক্রিজ গেলো আর তার মাধ্যমে আমার ব্যাংকটা কমে গেল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করতাম। আর এখানে আমার কি হচ্ছে, ক্যাশ নিয়ে আমি ব্যাংকে ডিপোজিট করেছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। আচ্ছা দাদা, এটা তো খুব ইজি। আমি তো বলছি এটা ইজি, কিন্তু আবার বলছি কনসেপ্টটাকে যদি ধরে চলো তাহলে ইজি হবে। আর আদারওয়াইজ কিন্তু প্রথম ওই মুখস্থ বিদ্যা করে জার্নাল হবে, পরে গিয়ে কিন্তু ফাঁসতে হবে, তো আবার খুব ভালো মতন ভাবে। ঠিক আছে, দেন আমি কি করলাম, আমি ইন্টারপ্রেট করা শেখালাম, এবার আমি পিওর অঙ্কটা করব, আর এটাই কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এবার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ডেট পার্টিকুলার, এখানে একটা কলাম হবে না, ঠিক আছে, আমি এক্সট্রা একটা কলাম করে ফেলেছি, হবে না। লেজার ফলিওর অ্যামাউন্ট, ডেবিট সাইডের রুপিসের চিহ্ন, ক্রেডিট সাইডের অ্যামাউন্ট, বুঝছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ডেট ওয়াইজ এন্ট্রিগুলো মারবো। দেখো অলরেডি কিন্তু আমরা প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা কিন্তু কোন অ্যাকাউন্ট ডেবিট কোনটা ক্রেডিট সেটা বুঝেই গেছি। এবার জাস্ট আমাদের জার্নাল এন্ট্রি প্লেস করতে হবে। তাহলে ফার্স্টে কি করেছিলাম, ফার্স্টে পারচেস গুডস করেছিলাম ক্যাশে, তাহলে আমরা এখানে কি করেছিলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম। তাহলে আমরা এন্ট্রিটা মেরে দিচ্ছি। ডেট কত আছে, ডেট আছে আমাদের 1 জানুয়ারি 2000, 1 জানুয়ারি 2020। তাহলে জার্নালটা কি হবে, এবার দেখো জার্নালটা কি হচ্ছে। আমরা কি করেছিলাম, পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আমি যেভাবে এন্ট্রিটা মারছি ঠিক সেভাবেই কিন্তু তোমাদের এন্ট্রিটা প্লেস করতে। এবার আমাকে এখানে ন্যারেশন দিতে হবে। আচ্ছা, ন্যারেশন মানে কি, ন্যারেশন মানে আমি ট্রানজাকশনটাকে শর্টে ব্রিফে একটা স্টেটমেন্ট আকারে লিখে দিচ্ছি, যাতে ইন ফিউচারে আমি এটা থেকে বুঝতে পারি যে ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। ঠিক আছে, বিং গুডস পারচেস ইন ক্যাশ, কত টাকা পারচেস করেছিলাম, পারচেস করেছিলাম 15,000, 15,000। তাহলে ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। সেকেন্ড এন্ট্রি কি ছিল, সেকেন্ড এন্ট্রি ছিল আমাদের, আমরা গুডস সেল করেছিলাম ক্যাশে 50,000। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করেছিলাম, সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি। তাহলে এন্ট্রিটা প্লেস করছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। ওকে, হয়ে গেল। এবার আমরা কি করব, ডেটটা প্লেস করে দিই। কত ছিল ডেট, 8 জানুয়ারি 2000। ন্যারেশনটা লিখে দিই, পিং গুডস সোল্ড ইন, কত টাকায়, 50,000। ওকে বস, এটা ক্লিয়ার হয়ে গেছে। দেন কি আছে, থার্ড নম্বর এন্ট্রি ছিল টেলিফোন বিল পেইড করেছি, টেলিফোন বিল পেইড করেছি চেকে। এখানে আমরা কি করেছিলাম, টেলিফোন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে আমরা এন্ট্রিটা মেরে দিই। টেলিফোন অ্যাকাউন্ট, আমি কিন্তু সব কটার পিছনে কারণ শিখিয়েছি যে টেলিফোন কেন ডেবিট হচ্ছে আর ব্যাংক কেন ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, আশা করছি এবার কিন্তু ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি কিন্তু প্রথমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার পিছনে কারণ কিন্তু এখানে শিখিয়েছিলাম। ওকে, ঠিক আছে। কত টাকায়, 1,000। রেট কত ছিল, না তারাও আমি চুপ আছি মানে কারণ আছি। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, দাঁড়াও, তোমার জন্য একটা কাট মারতে হবে এবার এখানে।
দেন নেক্সট এন্ট্রি দিকে আছে 12 তারিখে আমরা কি করেছি, রিসিভ করেছি গুডস ক্যাশে। ওকে, এন্ট্রিটা কি ছিল, গুডস রিসিভ করেছি। দেন দেন পরের এন্ট্রিটা কি আছে আমাদের, কমিশন রিসিভ করেছি, ঠিক আছে, ক্যাশে। তাহলে এন্ট্রিটা আমরা কি করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন, ক্যাশ ডেবিট টু কমিশন। প্রত্যেকটার পিছনে কিন্তু আমি লজিক পুরো ক্লিয়ার করিয়ে দিয়েছি। ওকে, এখানে অ্যামাউন্ট কত ছিল, 5000 5000। তারিখ গুলো কমপ্লিট করে দিই। বিং এইট ইনচেক, বিং মিশন রিসিভ ইন ক্যাশ। দেন আমার কাছে আর কটা এন্ট্রি আছে, আর দুটো এন্ট্রি আছে। পারচেস করেছি গুডস কার থেকে, রমেশের থেকে। কি করেছিলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু, আমি বলেছিলাম এখানে অ্যাজাম্পশন নিতে, কারণ রমেশকে নিয়ে কোনো এন্ট্রি ছিল না আর ওখানে সাইলেন্ট ছিল। যদি ক্রেডিটে বলেই দিত তাহলে আমি এখানে ক্রেডিটে এন্ট্রি মারতাম, তখন কি হতো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ। কিন্তু এখানে ক্রেডিট কথাটা বলেনি, আর আমি বলেছি যে চেক করে নিতে, যে এখানে ফার্স্টে যদি মানে ট্রানজাকশনটা সাইলেন্ট থাকে, দেন গিয়ে আমি বলেছি নেক্সট এন্ট্রিতে গিয়ে চেক করে নাও যে রমেশকে নিয়ে কোনো ফার্দার এন্ট্রি আছে কিনা। এখানে ছিল না, তাই আমি অ্যাজাম্পশন নিয়েছি যে এটা ক্যাশই হয়েছে। ওকে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ডেবিট টু কত অ্যামাউন্ট, 10,000। আমি আরেকটাকে নিচে করে লাস্ট এন্ট্রিটা কি ছিল, ডিপোজিট করেছি ক্যাশ ব্যাংকে, তাই না? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যামাউন্ট কত ছিল, অ্যামাউন্ট আমার ছিল 20,000। ন্যারেশন কি হবে, বিং ক্যাশ পেইড ইনটু ব্যাংক, ক্যাশ ডিপোজিটেড। এটা ন্যারেশন কি হবে, বিং গুডস পারচেস ফ্রম ইন ক্যাশ, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো কি আমাদের জার্নালের মেন বিষয়বস্তু। আমি কি করলাম, ফার্স্টে আমি রুল শেখালাম, তারপর স্টেপ শেখালাম, যে ফার্স্টে আমরা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করব, দেন তার নেচার করব, তারপর আমরা রুলস অ্যাপ্লাই করব। সেটা অনুযায়ী আমি ইন্টারপ্রেট করেছি, একটা করে এন্ট্রি করিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু আমি ইন্টারপ্রেট করা শিখিয়েছি। তারপর কি করলাম, আমরা নর্মাল জার্নাল প্লেস করলাম। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটাই করতে হবে, ঠিক আছে, তোমাদের এটাই করতে হবে, কিন্তু ওই ইন্টারপ্রিটেশনটা মাথায় চালাতে হবে। এবার এই মাথায় চালানোর ব্যাপারটাই হলো, প্রথম একটু সময় লাগবে, তারপর দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে, আর লং টার্ম মেমোরিতে কিন্তু ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা লাস্টে এটুকু দেখে নেবো যে জার্নালে অ্যাডভান্টেজ কী থাকছে। ওকে, তাহলে আমরা জার্নালের ফার্স্ট ক্লাসটা কিন্তু কমপ্লিট করতে পারবো। এরপর আমরা নেক্সট ক্লাসে জার্নালের কিন্তু কিছু অ্যাডভান্স আমি টপিক তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে জার্নালের এখানে অ্যাডভান্টেজ কী থাকছে, ক্রোনোলজিক্যাল অর্ডারে ট্রানজাকশানগুলোকে রেকর্ড করা, যাতে পরে গিয়ে আমরা ট্রানজাকশানটা ক্রোনোলজিক্যাল ওয়াইজ কিন্তু একটা জায়গায় দেখতে পারি এবং সেটাকে একটা নেক্সট স্টেজে ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট হেল্প কি, ক্রোনোলজিক্যাল অর্ডারে রেকর্ড করা। সেকেন্ড, এক্সপ্লেনেশন অফ ট্রানজাকশানটা একটা এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছে একটা জায়গায়, সেটা কিন্তু আমাদের জার্নাল হেল্প করছে। থার্ড কি করছে,
আমাদের পোস্টিংয়ের ক্ষেত্রে জার্নাল কিন্তু একটা বেস হিসাবে কাজ করছে। আমরা পোস্টিং তখনই করতে পারবো যদি কিন্তু আমাদের কাছে জার্নাল রেডি থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আরও বেশি আমাদের ক্লিয়ার করে দিল যে জার্নাল কতটা আমাদের জন্য হেল্পফুল। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং তার জন্য বলছি কিন্তু এই চ্যানেলটা কিন্তু তোমাদের সাথে থাকতে হবে, এবং তোমাদের আরও ভালো মতন করে শেখার যদি এনার্জি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কথা দিচ্ছি আমি কিন্তু তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করবো না। তো আশা করছি ক্লাসটা ভালো লাগছে, এবং এরকম করে কিন্তু তোমাদের পাশে থাকতে হবে। চলো।